এই রিভিউ কমিটির প্রথম বৈঠক আজকে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হয়েছে। এই রিভিউ কমিটির প্রধান হিসেবে আছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি নিজে। এখানে সদস্য যারা ছিলেন তারা সবাই আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন। এখানে আমাদের ফয়জুল কবির ভাই উপস্থিত ছিলেন, আমাদের যে জ্বালানি উপদেষ্টা। আমাদের বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছেন আহসান মনসুর ভাই, উনি উপস্থিত ছিলেন। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, আমাদের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, উনি উপস্থিত ছিলেন। এছাড়া আমাদের যে আরো দুইজন বেসরকারি সদস্য আছেন, আলী আশফাক সাহেব এবং নজরুল হুদা সাহেব, ওনারা ব্যাংকার, ওনারা উপস্থিত ছিলেন। আজকে পূর্ণ কমিটির মিটিং হয়েছে। মিটিং এর মধ্যে দিয়ে আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের শুধু একটু প্রেক্ষিতটা বলে নিই, এটা আমার ব্যক্তিগত মন্তব্য। সেটা হচ্ছে এই বাংলাদেশ ব্যাংকে কিন্তু আসলে 2 বিলিয়ন ডলার এখান থেকে চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এটা আপনার শেষ পর্যন্ত করা গেছে 88 মিলিয়ন ডলার। তার মধ্যে 66 মিলিয়ন ডলার আমরা এখনো উদ্ধার করতে পারি নাই, বাকিটা উদ্ধার হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে, আমি যতটুকু তদন্ত কমিটি, রিভিউ কমিটির প্রধান হিসেবে যতটুকু পড়েছি, এটা আসলে পুরো বাংলাদেশকে লুট করার একটা প্ল্যান ছিল। আপনি চিন্তা করেন, 2 বিলিয়ন ডলার যদি বাংলাদেশ ব্যাংক থেকে চলে যেত, আজকে আমরা বোধহয় দুর্ভিক্ষ বা প্রায় দুর্ভিক্ষ অবস্থায় পড়তাম। যাই হোক, এটা একটা অত্যন্ত গুরুতর এবং জঘন্য একটা ফিনান্সিয়াল ক্রাইম এবং বাংলাদেশ বিরোধী অনেক বড় ষড়যন্ত্র। কিন্তু এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। সিআইডি, আমরা যতটুকু জেনেছি, সিআইডি যখন আপনার তদন্ত একটা ম্যাচিউর পর্যায়ে চলে গিয়েছিল, তখন এবং তদন্তের আগেও সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল, সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সিআইডি থেকে আমরা যেটা জানেছি, বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়, এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তাদেরকে। এবং আমরা এই বিষয়টা অবহিত হয়েছি, আজকে ওদের কাছ থেকে বক্তব্যটা শুনেছি। তারপরে আমরা ফরাসুদ্দিন সাহেবের যে একটা রিপোর্ট ছিল, একটা ভালো রিপোর্ট ছিল, সেই রিপোর্টের পর্যালোচনাটা শুনেছি এবং আমাদের কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি। প্রক্রিয়াটা বলছি না, আপনাদের শুধু সিদ্ধান্তগুলো বলি। একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাকি টাকা উদ্ধারের জন্য আমাদের যে স্টেপগুলো নেওয়া হচ্ছে সেখানে গতিশীলতা আনার জন্য আমরা কাজ করব। আর হচ্ছে এই জিনিসটা যে বাংলাদেশ এন্ড থেকে যারা এই অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য সিআইডির যে তদন্ত হয়েছে সেই তদন্তটা বিষয়ে পরবর্তী করণীয় আমরা ঠিক করব। এটা আমি এখন আপনাদের ডিসক্লোজ করছি না। তারপর হচ্ছে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে আসলে কি বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়েছি যে এটা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে নাকি। এবং আপনারা জানেন আমাদের এখানে অত্যন্ত অভিজ্ঞ একজন তথ্য প্রযুক্তি এক্সপার্ট আছেন, আমাদের প্রধান উপদেষ্টার যে তথ্য প্রযুক্তি বিষয়ক যে বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, উনি এটা স্পেসিফিক্যালি এটা ডিল করে দেখবেন। উনি আমাদের এই রিভিউ কমিটির সদস্য সচিব হিসাবে উনাকে আজকে আমরা মনোনীত করেছি। থার্ড হচ্ছে আমরা আরেকটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি যে সিআইডি রিপোর্টে প্রাথমিকভাবে যাদের নাম এসেছে, প্রাথমিকভাবে ফরাসুদ্দিন সাহেবের রিপোর্টে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে আসলে বাংলাদেশ ব্যাংক কি ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জানতে চেয়েছি এবং ব্যবস্থা কি নিতে হবে সেটা বলেছি। সেটা আপনাদের এখানে আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না। আরেকটা হচ্ছে, ওই সময় আপনারা জানেন কিছু লিগাল ফার্মকে কাজ দেওয়া হয়েছিল। যেই লিগাল ফার্মকে কাজ দেওয়া হয়েছিল সেই লিগাল ফার্মে সাথে গত সরকারের আমলে অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত সিনিয়র একজন আইনজীবী জড়িত ছিলেন এবং এই কাজ দেওয়ার প্রক্রিয়াতে লক্ষ লক্ষ, এই কয়েকদিন আগে $8 লক্ষ পে করা হয়েছে। এবং আমরা ওখানে শুনছি তাদের সাথে ইমেল আদান প্রদান করলেও তাদেরকে টাকা দিতে হয়। তো এই ফার্মটাকে কেন বাছাই করা হয়েছিল, এত টাকার বিনিময়ে এই ফার্মকে বাছাই করার পিছনে সরকারের ঘনিষ্ঠ আইনজীবীর কি রোল ছিল, সেখানে কোনো আর্থিক অনিয়ম হয়েছে কিনা এবং এখানে কোনো অস্বাভাবিকতা আছে নাকি সেটা আমরা তদন্ত করে দেখব। সেটা আমরা তদন্ত করে দেখব না, সেটা আমরা খতিয়ে দেখব। এটা পূর্ণাঙ্গ তদন্ত কমিটির রিপোর্ট না। আর এটা হচ্ছে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে সিআইডির যে তদন্তটা হয়েছে যেটা প্রায় ম্যাচিওর পর্যায়ে রয়েছে, এই তদন্ত বা এই তদন্তের প্রেক্ষিতে কোনো স্টেপস নিলে সেটা আমাদের নিউ ইয়র্কে যে বিচারটা হচ্ছে সেটার ক্ষেত্রে কোনো রকম ভূমিকা রাখতে পারে কিনা বা এই দুটা প্রক্রিয়ার মধ্যে কি সম্পর্ক আছে, এক্ষেত্রে আইনগতভাবে এক্স্যাক্টলি আমাদের কি করণীয় সেটা পরীক্ষা করে দেখার জন্য আমরা ডক্টর কামাল হোসেনের যে ফার্ম আছে ওনার সাথে যোগাযোগ করব এবং ওনাদের পরামর্শের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা এই কমিটি 2 সপ্তাহ পরে যে রোববার আছে আবার মিটিংয়ে বসবো
এবং আমরা 3 মাসের মধ্যে আমাদের যে সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে আমরা কাজ শেষ করব বলে আমরা আশাবাদী। এবার আপনাদের আমি সব শেষ করবো তারপর। আচ্ছা, আর আমাদের কিছু রুটিন কাজ আছে, এটা আপনাদেরকে জানাই। আমরা রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলা হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে মধ্যে এই পর্যন্ত ৭,১৮৪টি মামলা আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। সুপারিশ করার পর অল্প কিছুদিন লাগে, বাট সুপারিশ হয়ে যায় আর কি। ৭,১৮৪। আপনাদের একটু ব্যাখ্যা করে বলি, একটা মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে আমাদের অনেক কাগজপত্র পরীক্ষা করতে হয়। অনেক সময় এমন মামলা আসে যেই মামলা আসলে রাজনৈতিক হয়রানিমূলক না, এবং অনেকে অনেকভাবে নাম ঢুকে দেয়। এগুলি প্রতিনিয়ত আমাদের আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওনারা প্রতিনিয়ত এটা আপনার খতিয়ে দেখছেন। অনেক কাগজপত্র ডিল করতে হয় আমাদের, মানে বাইরের থেকে দেখলে মনে হয় যে আমরা আসলে খুব দ্রুত করছি নাকি। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের যারা অফিসাররা আছেন দুই মন্ত্রণালয়ের, তারা অত্যন্ত সিনসিয়ারিটির সাথে কাজ করছেন। এর চেয়ে দ্রুত কাজ করা সম্ভব কিনা আমার জানা নাই, তারপরেও আমরা এখানে আরো অফিসার নিয়োগ করে এটাকে আরো দ্রুততর করার চেষ্টা করছি। আর মাগুরার যে চাঞ্চল্যকর আসিয়ার, আমাদের যে সন্তান আসিয়ার যে শিশু ধর্ষণ ঘটনা ঘটেছিল, এটা পুলিশে ইতিমধ্যে চার্জশিট প্রস্তুত করেছে। আইজিপি অফিস এটা পর্যালোচনা করছে। আমরা আশা করছি চার্জশিটটি আজকে আদালতে দাখিল করা হবে। এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি, পরিবর্তনের পর এই চার্জশিট দাখিল করার পর 90 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। তবে আমরা যেহেতু ফরেন্সিক রিপোর্ট পেয়েছি, ডিএনএ রিপোর্ট পেয়েছি, ডিএনএ তে যেহেতু আলামত মিলেছে, আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরো অনেক দ্রুত গতিতে শেষ হবে, আমার ধারণা এবং আশাবাদ। আরেকটা বিষয় আপনারা জানেন যে বিবাহ নিবন্ধন যে বিধিমালা, সেটা আমরা সংশোধন করে এটাকে জেন্ডার বৈষম্যমূলক বিধান বাতিল করেছি। অনলাইনে বিবাহ এবং তালাক নিবন্ধন করার বিধান সংযোজন করেছি। আমাদের সরকারের একটা কমিটমেন্ট আছে যত পারা যায় ডিজিটালাইজেশন করার। এই জন্য এখানে একটু অগ্রগতি হলো আপনাদের জানাতে চাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন আমরা যে পদক্ষেপগুলো বললাম, কুমারী শব্দটি বাদ দিয়েছি, মহিলা সাক্ষীদের স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় স্থান যুক্ত করা হয়েছে, ছবি যুক্ত করার বিধান করা হয়েছে, দেড়মোহরের পরিমাণের দফাটি স্পষ্টীকরণ করা হয়েছে। এবার আপনাদের সাম্প্রতিক জামিনের প্রসঙ্গে বলি। আমি দেখি জামিন হলেই খালি বলা হয় আইন মন্ত্রণালয় কি করছে বা আসিফ নজরুল কি করছে। আপনাদের প্লিজ কাইন্ডলি সাংবাদিকদের মাধ্যমে আমাদের সব ভাই বোন যারা আছেন বাংলাদেশের মানুষ, আপনাদের বিনীতভাবে বলছি আপনারা প্রকৃত অবস্থাটা একটু শোনেন, একটু বোঝার চেষ্টা করলে আমি খুব খুশি হব। এটা হচ্ছে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় যেসব জামিন হয়েছে আমরা সেগুলি তথ্য পর্যালোচনা করে দেখেছি। প্রায় সকল মামলায়, রিপিট করি, প্রায় সকল মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে। আপনারা জানেন হাইকোর্টের বিষয়ে কোনো মন্তব্য বা ব্যাখ্যা করার এখতিয়ারই আমাদের নাই। হাইকোর্ট তো আর আমাদের মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট না, হাইকোর্ট হচ্ছে প্রধান বিচারপতি বা আপিলেট ডিভিশনের অধীনে। তো এখানে আপনার অধিকাংশ মামলা হাইকোর্ট থেকে আগাম জামিন প্রদান করা হয়েছে। আগাম জামিন প্রদান করার পর হাইকোর্টের আদেশ অনুযায়ী জামিন প্রাপ্তরা কেবল অধস্তন আদালতে বেইল বন্ড দাখিল করে, যে লিগাল প্রসিডিউর আপনারা জানেন। জামিন তো আর অধস্তন আদালত দেয় নাই, জামিন দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে অধিকাংশ মামলায়। যেমন বগুড়ায় 130টি মামলায়, শুধু বগুড়া থেকে দায়েরকৃত 130টি মামলায় হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন দেওয়া হয়েছিল। এই সমস্ত ক্ষেত্রে আমরা অধস্তন আদালত বা আইন মন্ত্রণালয়, আমরা কালেকটিভলি বা অধস্তন আদালত যে কাজটা করে সেটা আপনাদের বলে দিই। যখন এরকম আগাম জামিন দেওয়া হয়, দেওয়ার পর আগাম জামিনের পিরিয়ডটা যখন শেষ হয়, ধরেন 4 সপ্তাহের আগাম জামিন দিল, এই 4 সপ্তাহের মধ্যে তো অধস্তন আদালতে এটা এখতিয়ারাধীন বিষয় না। 4 সপ্তাহ যখন শেষ হয় তখন পুনরায় জামিন চাইতে গেলে অধস্তন আদালত থেকে অধিকাংশ ক্ষেত্রে, অল্প কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে সেই জামিনটাকে খারিজ করে, বাতিল করে তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে অধস্তন আদালত থেকেও জামিন দেওয়া হয়েছে। এটাও আমরা অ্যানালাইজ করে দেখেছি বিভিন্ন কমপ্লেইন আসার পর, যে ওই মামলাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে যারা জামিন পেয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা এজাহারভুক্ত আসামি না, এফআইআর-এ তাদের নাম নাই, সন্দিগ্ন থাকে না আপনার, অজ্ঞাতনামা বা সন্দিগ্ন আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়। এবং এর মধ্যে আবার কিছু কিছু ক্ষেত্রে পুলিশ যখন ফরওয়ার্ডিং পাঠায় তখন ওই আসামির রাজনৈতিক পরিচয় কি বা এই ক্ষেত্রে তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেই সম্পর্কে কোনো তথ্য থাকে না। ফলে নিম্ন আদালতের
এই সমস্ত ক্ষেত্রে জামিন দেওয়া ছাড়া উপায় থাকে না। সন্দিগ্ধ আসামিদের জামিন দেওয়া হচ্ছে, এজাহারভুক্তদের না, এবং পুলিশ ফরওয়ার্ডিং এ যাদের রাজনৈতিক পরিচয় আছে তাদের ক্ষেত্রে না। তবে এরও কিছু ব্যতিক্রম আছে। যখন কিছু ব্যতিক্রম থাকে তখন আমরা যখন দেখি হত্যা মামলার আসামি বা এই ধরনের আসামি নিম্ন আদালত থেকে জামিন পেয়ে গেছে, আমরা সাথে সাথে উচ্চ আদালত থেকে এই জামিন বাতিল করার জন্য অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমাদের যেটুকু করণীয় অ্যাটর্নি জেনারেল অফিসকে রিকোয়েস্ট করে আমরা আপিল দায়ের করি। এবং কিছু ক্ষেত্রে দেখা গেছে নিম্ন আদালত হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আপিলের ডিভিশন সেটাকে চ্যালেঞ্জ করি। আমি সোজা করে আপনাদের বিষয়টা ব্যাখ্যা করি 3-4 লাইনে। অধিকাংশ মামলায় জামিন হয়েছে হাইকোর্ট থেকে, যেখানে আমাদের এই আইন মন্ত্রণালয়ের কোনো ব্যাখ্যা প্রদান করা বা কিছু করার কোনো স্কোপ নাই। আমাদের একটাই উপায় আছে, সেটা হচ্ছে হাইকোর্ট যেই সময়ের জন্য জামিনটা দিয়ে দেয় সেই সময়টা যখন অবসান হয় তারপর নিম্ন আদালতের এখতিয়ারের প্রসঙ্গ আসে। ওই সমস্ত ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে নিম্ন আদালত জামিনটা পুনরায় যখন চাওয়া হয় সেটা আদেশটাকে খারিজ করে তাদেরকে কারাগারে প্রেরণ করা যায়। আরেকটা জিনিস করার আছে আইন মন্ত্রণালয়, সেটা হচ্ছে হাইকোর্ট থেকে এরকম জামিন দেওয়ার পর অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে এটার বিরুদ্ধে আপিল করা। অধিকাংশ আমরা সেটা করে থাকি। কখনো কখনো এত জামিন দেওয়া হয় যে মানে অ্যাটর্নি জেনারেল অফিস সেটা ট্র্যাক করতে পারে না। এটা সাম্প্রতিক কিছু কিছু ঘটনা ঘটেছে। তো আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আমার জানা মতে এই যে মানে এত জামিন দেওয়া হচ্ছে এই ব্যাপারটা মানে আমাদের প্রধান বিচারপতি আপিলের ডিভিশন ওনারা অবগত আছেন, এবং আমার ধারণা এটা কথা বলার আমার আমার নাই, এই ব্যাপারে উপযুক্ত করণীয় কি এটা ওনারা আমাদের চেয়ে ভালো বুঝেন, এটা ওনারা ব্যবস্থা নেবেন। আমি শেষ করি। আচ্ছা, এখন আমাদের যে আজকে ইয়ের বিষয় আছে, আজকে আপনাদের যে বিষয় বললাম, আমাকে প্রশ্ন করলে শুধু এইসব বিষয় বলবেন। আমি তো ইন্টারভিউ দিচ্ছি না, ইন্টারভিউর মধ্যে র্যান্ডম যে কোনো বিষয় প্রশ্ন করা যায়। আমার আজকে যে বিষয়গুলো আছে এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন। বিশেষ ক্ষমতা আইন নিয়ে একটি প্রশ্ন, সেটা হলো বিশেষ ক্ষমতা আইন রহিত করতে আপনি দীর্ঘ সময় এটার বিপক্ষে বলেছেন, এটা আপনি কিন্তু এই যে সাম্প্রতিক মেঘনা এবং চারুতলার মামলা দুটোটাই বিশেষ ক্ষমতা আইন হয়েছে, আসলে এই বিষয়টা আমি তো আপনার প্রথমেই বললাম বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগটা পদ্ধতিটা এটা হয়তো ঠিক হয় নাই। আর বিশেষ ক্ষমতা আইন বা অন্যান্য নিবর্তনমূলক আইনের ব্যাপারে আমরা বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন আছে তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করেছি। আপনারা জানেন রাজনৈতিক ঐক্যমত কমিশনের আলাপ হচ্ছে, কিছুটা রাজনৈতিক কনসেনসাস তৈরি করা প্রয়োজন। ধর আমরা বিশেষ ক্ষমতা আইন বাতিল করে দিলাম, এরপর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমাদের সিদ্ধান্ত বাতিল করে দিল, লাভ আছে কোনো? কথা বলে নি 2-1 মাসের জন্য লোক দেখানো করে লাভ কি বলেন? এর আগে 1/11 পিরিয়ডে আমলে এরকম হয়েছিল, রাজনৈতিক সরকার এসে সব বাতিল করে দিয়েছে। এই জন্য আমরা একটু কনসেনসাসের দিকে যাচ্ছি। যেমন জি মাননীয় উপদেষ্টা, আপনি বলেছেন যে মডেলকে যে ধরা হয়েছে এটা ঠিক হয়নি, না প্রক্রিয়া ঠিক হয়নি বলেছি আপনাকে, আমি আর অন্য কোনো কিছু বলি নাই। সে প্রক্রিয়া ঠিক হয়নি, এই যে ঠিক হয়নি এটার দায় কে নেবে? প্রক্রিয়া ঠিক হয়নি এটা তো ভাই আমি দায় দায়িত্ব নির্ধারণ করার জন্য এই মিটিংটা করি নাই। আমি আপনাদেরকে বললাম আমি একটা আইনমন্ত্রী হিসেবে আমি বললাম শোনেন প্রক্রিয়া উদ্যোগ নেবেন কিনা, আমি কিভাবে উদ্যোগ নিব এটা? আমি শোনেন আইনের প্রয়োগ অনেক সময় অনেক সময় ভুল তো আমাদের হতে পারে। জিনিসটা হচ্ছে কি শোনেন, আমাদের সরকারের অনেক ভুল হবে, সব সরকার দেখবেন আমরা ভুলটা কারেক্ট করি কিনা, ঠিক না? আমরা তো ভাই না রোবট না, আমাদের কাজে ভুল হবে। দেখেন আমাদের সাথে আগের সরকারের 2টা পার্থক্য আপনারা দেখবেন। আমাদের কাজের ভুল হলে আমরা স্বীকার করি, এই যে আমি আপনারা বললাম যে এই গ্রেফতার করার প্রক্রিয়াটা হয়তো ঠিক হয়নি, এগুলিকে আপনারা আগে শুনতেন। প্রক্রিয়া ঠিক হয়নি, প্রক্রিয়াটা কিভাবে কারেক্ট করা হয় বা কারেক্ট করা যায় কিনা সেটাও দেখবেন। তা আমরা তো যখনই আপনারা যখন সমালোচনা করেন সেখান থেকে সাথে সাথে মেসেজটা নিয়ে যতটুকু করার চেষ্টা করি, সেটা আপনারা দেখবেন কি করা হচ্ছে। সেখানে আপনি বললেন অনেক কিছু ডিসকাস করছেন না, শুধু এতটুকু বলা যে বাংলাদেশ ব্যাংকের এন্ডে কতজন সংখ্যাটা আপনারা চিহ্নিত করেছেন সংখ্যাটা। আর আমরা কেন, আপনি তো ফরাসুদ্দিনের রিপোর্টেই অনেকের নাম পাবেন, ফরাসুদ্দিনের রিপোর্টে নাম পাবেন। তখন আপনার অনেক রিপোর্ট এসেছিল যে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন যে গভর্নর আছেন আতিউর রহমান সাহেব, উনি এই আলামত মোছার ব্যাপারে এবং সঠিক সময়ে সঠিক তথ্য না দিয়ে অনেকদিন জানাননি, 2 সপ্তাহ না 4 সপ্তাহ দেরি করেছিলেন। এগুলো তো তখন পত্রপত্রিকা রিপোর্টে এসছে। এছাড়া আপনার যাদের নাম আমরা সচরাচর জানি না, ধরুন বাংলাদেশ ব্যাংকের আতিউর রহমান সাহেবের নাম জানেন যেহেতু উনি গভর্নর ছিল, আরো বেশ কয়েকজন ছিল, তাদের নাম বিভিন্ন রিপোর্টে আসছে, কিন্তু তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়নি, ব্যবস্থা নেওয়া হয়নি।
5 আগস্টের পর থেকে স্যার প্রায় 300-র উপর, কারা কর্তৃপক্ষ বলছে 300-র উপর জঙ্গি সন্দেহে যারা আটক ছিলেন তাদের জামিনে তারা আসলে মুক্তি পেয়েছেন। স্যার এটাকেও কি রাজনৈতিক হয়রানিমূলক মামলা বলবেন কিনা আপনারা? এবং এটা এই কারা কর্তৃপক্ষ কোথায় বলেছে স্যার? গত 2 দিন আগে বিবিসি বাংলাকে বলেছে। কে বলেছে? কারা কর্তৃপক্ষ যিনি প্রধান আছেন তিনি বলেছেন। বিবিসি বাংলা একটা রিপোর্ট হয়েছে আবুল কালাম আজাদের। জঙ্গি মানে কি আপনি সন্ত্রাস বিরোধী আইনে বলতে চাচ্ছেন? উনি যেটা বলেছেন যে জঙ্গি বা জঙ্গি সন্দেহে যারা অভিযুক্ত এরকম 300 জনের জামিনে মুক্তি পেয়েছে। আচ্ছা, আমি এক্সাক্ট নাম্বার আপনাকে বলতে পারবো না, কিসের ভিত্তিতে বলছি না বলতে পারবো না। আমরা বিগত সরকারের আমলে জঙ্গি সন্দেহে কত রকম মামলা হয়েছে আপনাদের ধারণা আছে? মনে আছে? কত সাধারণ মানুষকে জঙ্গি সাজিয়ে গ্রেফতার করা হতো, এটা আপনি জানেন তো নাকি? তো এখন জঙ্গি সাজিয়ে গ্রেফতার করা আর জঙ্গি হওয়া এক না। যাদের বিরুদ্ধে ক্রেডিবল তথ্য প্রমাণ আছে তাদের ক্ষেত্রে জামিন দেওয়া হয়েছে কিনা সেটা আমাদের ধর্তব্য বিষয়। যাদেরকে রাজনৈতিক হয়রানিমূলক ভাবে জঙ্গি মামলা দেওয়া হয়েছে না, আপনি যে প্রশ্ন করলেন আপনাকে আমি প্রশ্ন করি, আপনি এটা জানেন না? এগুলো তো সবাই জানি আমরা। প্রশ্ন করার খাতিরে, প্রশ্ন করার উত্তর দেওয়ার খাতিরে উত্তর অন্যরকম। রাজনৈতিক হয়রানি করার জন্য জঙ্গি সাজানো হয় নাই। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক হয়রানি করার জন্য যদি শিবির সাজানো হয়, পিটিএ পুলিশে দেওয়া হয়, তাহলে মামলা করা হয় নাই? আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো মামলা করা হয়েছে। তো কোন মামলায় জামিন হয়েছে, কোন মামলায় হয়নি সেটা দেখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, এগেইন আপনারা যারা রিপোর্টার আছেন আপনারা কাইন্ডলি জামিনটা কোথার থেকে হয় সেটা ভালো করে ইনভেস্টিগেট করে সেটা উল্লেখ করবেন। জামিন হওয়া আর বেইল বন্ড দাখিল করা এক জিনিস না। কারণ যদি হাইকোর্ট থেকে কোনো জামিন হয়, ওই জামিন বলে যদি কেউ বেইল বন্ড অধস্তন আদালতে জারি করে, এটা কি অধস্তন আদালত জামিন দিল? এটা হাইকোর্ট জামিন দিল। বেইল বন্ড দাখিল করলে অধস্তন আদালত নিতে বাধ্য, এটা একটা প্রসিডিওর। জামিন তো নিম্ন আদালত দিল না। সেগুলো আপনারা খেয়াল করে, যদি আমাদের এখানে থাকে, আমাদের সরকারের নীতি হচ্ছে আমরা বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করি না। আমাদের একটাই আছে, যেখানে আপনার ক্রেডিবল ইনফরমেশন আছে সেখানে আমাদের যেটা লক্ষ্য থাকে আর কি, কালেকটিভ লক্ষ্য, যেখানে ক্রেডিবল ইনফরমেশন আছে অপরাধ সংশ্লিষ্টতা বা জঙ্গি সংশ্লিষ্টতা, সন্ত্রাসী সংশ্লিষ্টতা, সেখানে আমরা মনে করি যে বিচারকরা তাদের বিচারিক বিবেচনা প্রয়োগ করে সিদ্ধান্ত নেবেন। অনেক নিউজ হচ্ছে এবং দুদেশের সম্পর্ক পর্যন্ত নিয়ে কথা হচ্ছে, সরকারি বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, ওই পর্যন্ত যাচ্ছে কিনা বিষয়গুলো? না, ওটা নিয়ে আমরা আজকে মিটিং এ আলোচনা করি। মাননীয় উপদেষ্টা প্রধান বিচারপতি পৃথক সচিবালয় গঠন নিয়ে একটা বক্তব্য দিয়েছেন সম্প্রতি। আগেও বলেছি, শোনেন, এটা আমাদের প্রধান বিচারপতি সাহেব, উনি অত্যন্ত সংস্কার প্রতি আগ্রহী মানুষ, অত্যন্ত সুশিক্ষিত মানুষ। উনার যেমন সংস্কার ভাবনা আছে, আমাদের সংস্কার ভাবনা আছে। দুটা আমরা আইন মন্ত্রণালয়, আমাদের মাননীয় প্রধান বিচারপতি, আমাদের বিচার বিভাগের সংস্কার কমিশন, অধিকাংশ ক্ষেত্রেই আমরা সংস্কারের কি সংস্কার প্রয়োজন সেই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছি, অলমোস্ট সব ক্ষেত্রেই। তার মধ্যে একটা হচ্ছে বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা। এখন এটা আমরা অনেক কনসালটেশন করে করতে চাচ্ছি, বিকজ এটা একটা মেজর স্টেপস হবে। এগেইন একটুখানি হলে তো রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন, এত বড় একটা সিদ্ধান্ত। এখন আপনারা তো বুঝতে পারছেন, আপনারা অনেক সময় দেখবেন কি আমরা টাইম নিচ্ছি। যাই হোক, আপনাদের একটা তথ্য জানাই, যেমন আমাদের ধরেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা নিয়ে আমাদের অনেক আগে আপনাদের বলেছিলাম চেঞ্জ করছি, বাতিল করে দিব, বাতিল করে নতুন আইন করব। তথ্য ওটা কি, এটা না, আমরা ডিজিটাল নিরাপত্তা সুরক্ষা, সাইবার সুরক্ষা আইন নামে যে আইনটা হচ্ছে, আমি এটা আবার আমাদের এবারে আজকের বৃহস্পতিবার মিটিং এ উঠতে পারে। সেটা লাস্ট পর্যায়ে আমাদের যারা সবচেয়ে সমালোচনা করেছে আইনের টেক্সট নিয়ে, সবচেয়ে সমালোচনা যারা করেছে, এই সমালোচকরা আমাদের বন্ধু হয়ে, যেন নাম বলে দেই, আইরিন খান আপা, তারপর ইফতেখারুজ্জামান, শহীদুল আলম ভাই, বুঝছেন, ইনাদের মতো আরো প্রায় 20 জন যারা সবচেয়ে সমালোচনা করেছে, উনাদেরকে নিয়ে আমরা বসেছি যে আপনারা বলেন কোথায় কি চেঞ্জ করবো। এটা করে আমরা ফাইনাল ড্রাফট করেছি। তা আমি যখন আমাদের ফয়েজ আহমেদ তৈয়বের কাছে বললাম আমার একটু ফাইনাল ড্রাফটটা পাঠান, উনি আমার পাঠা বললো, ভাইয়া এটা 32তম ড্রাফট, 32 বার চেঞ্জ করেছি। আমরা প্রচন্ডভাবে চেষ্টা করছি, সিভিল সোসাইটি থাকতে এত বড় বড় কথা বলতাম, এখন আমাদের হাতের আইন নিয়ে যেন মানুষের মনে কষ্ট না থাকে, প্রশ্ন না থাকে, চেষ্টা করছি। আবার ভুল হলে আবার কারেক্ট করবো। তবে আপনার পিছনে এফোর্টটা বোঝানোর জন্য আমি এত কথা বললাম, পিছনে এফোর্টটা বোঝানোর জন্য। আমরা আইন চেঞ্জ করতে চাই, নীতি চেঞ্জ করতে চাই, কিন্তু একটুখানি রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন আছে। সচিবালয় পৃথকের
পরিপূর্ণ সদিচ্ছা আমাদের আছে, তবে এই ব্যাপারে একটুখানি আপনার একটু রাজনৈতিক ঐক্যমতের দিকে লক্ষ্য রাখছে। স্যার, আপনি তো স্যার প্রবাসী কল্যাণের দায়িত্ব আছেন স্যার। মেঘনা আলমের এই ঘটনার কারণে সৌদি আরবের শ্রম বাজারটা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আপনাদেরকে একটা জিনিস বলি, মিডল ইস্টে এখন একমাত্র সৌদি আরবে আমাদের শ্রম বাজার আপনার পুরোপুরি উন্মুক্ত আছে, এবং অন্যান্য দেশে কিছু কিছু দেশের শ্রম বাজার বন্ধ হয়ে গেছে। আমাদের সরকার আমলে বন্ধ হয়নি, আগেই হয়েছে। আপনার যেমন একটা দেশে আর কি, যে আপনি জানেন যে কফিলকে গলা কেটে মেরে ফেলেছে বাংলাদেশের শ্রমিক, তো ওরা রাগ করে বন্ধ করে দিয়েছে, এটা আমাদের কিছু করার নাই। তারপর আপনার আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে যে সমস্ত আন্দোলন হয়েছিল, ওইটা খুবই গ্লোরিফাইড একটা ব্যাপার। ওনারা নিজের জবকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আমাদের সাথে আন্দোলনে সংহতি জানিয়েছেন, অনেক অনেক প্রশংসার ব্যাপার। কিন্তু এটার কারণেও আবার শ্রম বাজারের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। এখন ধরেন, যখন আমি অ্যাক্টিভিস্ট ছিলাম তখন আমি কি চিন্তা করতাম যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করা হলো কেন, বা বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হলো কেন। তো এখন যখন আমি সরকারের দায়িত্বে আছি, আমাকে কি একটু সৌদি আরবে যারা প্রবাসী শ্রমিক আছে তাদের স্বার্থটা চিন্তা করব না, বা কোনো কারণে ওই বাজারটা সংকুচিত হয় নাকি এটাকে আমি চিন্তা করব না? ফলে তো আমি বলি কি, ধরেন যখন আমরা অ্যাক্টিভিস্ট থাকি তখন আমরা একটা বাড়ির একটা কক্ষ দেখি, আর যখন সরকারের দায়িত্বে আছে সবগুলা কক্ষ দেখি, দেখে তারপর সিদ্ধান্ত নেই। এখন এই জন্য আপনার অ্যাক্টিভিস্টদের কাছে বা আপনাদের কাছে মনে হতে পারে যে দেরি করছে কেন, বা এরকম সিদ্ধান্ত নিল কেন, মানে একটু সামগ্রিকতা দেখে সিদ্ধান্ত নিই। সৌদি আরব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু তো আপনার শ্রম বাজারের না, আপনি জানেন ওখানে কত মানুষ ওখানে হজ করতে যায়, হজের কোটা তারা নির্ধারণ করে। তাছাড়া আমাদের উন্নয়ন সহযোগী হিসাবে সৌদি আরবের বিরাট ভূমিকা রয়েছে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা যে শেষ কোয়েশ্চেন, জি। করা হলো, সুপারিশ করলে এমন কত মামলার তালিকা আছে আইন তালিকা করতে করতে তো জান শেষ হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন, মানে এটা খুব দীর্ঘ প্রক্রিয়া, জেলা পর্যায় থেকে আসে, আমরা এখানে ফাইনাল করি। যেমন আপনাদের জন্য মিটিংটা দেরি করে করছি, প্রতি রোববার দিন মিটিং করি আমরা। এটা আজকে মিটিংয়ে কিছু উজ্জ্বল হবে, তো এটা আমি আপনার বলতে পারবো না, তবে 50,000 থেকে 1 লক্ষ, 50,000 থেকে 1 লক্ষ, খুব রাফলি বললাম, বিকজ এটা তো আমরা অনেক মামলা নতুন নতুন আসছে, আমাদের ধারণার বাইরে। তা আমাদের সরকারের মেয়াদের মধ্যে আমরা ইনশাল্লাহ অন্তত 70-80% করে দিতে পারবো। তারপর যারা আসে তারা তো রাজনীতি সরকারি, তারা তো করবেই। স্যার, রেমিটেন্স নিয়ে রেকর্ড উপর রেকর্ড তৈরি হচ্ছে প্রতিদিনই, মানে জি। স্যার, এটা নিয়ে যেহেতু আপনি দায়িত্বে একটা প্রশ্ন করতে চাচ্ছি স্যার, প্রবাসীদের অনেক দিনের দীর্ঘদিনের একটা দাবি, পানের দাবি আছে, যে তারা উজাড় করে দিচ্ছে আপনাদেরকে, সরকারকে, আমাদের স্টেবল অবস্থা, সবাইকে, পুরা বাংলাদেশকে, বাংলাদেশকে স্যার, সরকার কিন্তু আমাদের বাংলাদেশ আস্থা আছে বলে তারা। হ্যাঁ, এখন কি প্রবাসী ভোটাধিকার? স্যার, এই ধরনের আচ্ছা, আমি আপনার একটা কথা বলি, আমাদের প্রবাসী ভাইরা যেই রেমিটেন্স পাঠাচ্ছেন ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। অনেকে বলে যে বাংলাদেশে প্রবাসী আছে, তারপর গার্মেন্টসও আছে, প্রবাসীরা যে ভূমিকা রাখে তার সাথে কোনো কিছুই তুলনীয় না। ওনারা এই সরকারে, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি আপনার ফোন করে যখন মিডল ইস্ট থেকে যারা স্টেশন শ্রমিক জেলে ছিলেন তাদেরকে দেশে আনার ব্যবস্থা করলেন, শত শত শ্রমিককে জেল থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এরপর পরই তাছাড়া প্রবাসীরা এই ছাত্র জনতার যে আন্দোলন ছিল এটার সাথে একনিষ্ঠভাবে জড়িত ছিল। তো ওনাদের এই ভালোবাসার প্রতিফলন হচ্ছে ওনারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন। আর আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিছু কিছু পদক্ষেপ নিয়েছি রেমিটেন্সকে উৎসাহিত করার জন্য। তো এটার ফলশ্রুতি হিসাবে আমরা এই রেমিটেন্সের বৃদ্ধি দেখছি। আমাদের এই অর্থনৈতিক দুর্দশার সময় এই রেমিটেন্স না আসলে এটা সত্যি দুর্দশায় পরিণত হতো, এবং আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ। আর ভোটাধিকার কিন্তু এই কৃতজ্ঞতার ব্যাপার না, ভোটাধিকার ওনাদের নাগরিক হিসাবে অধিকার। বহু আগে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কেন রাজনৈতিক সরকারগুলো 5 বছর করে টাইম পেলে এটা নেয় নাই? আর ফ্যাসিস্ট সরকার ছিল 15 বছর, কথায় কথায় বলতো নাকি ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ 15 বছরে ডিজিটালাইজ করে প্রবাসীদের ভোটাধিকার দেওয়া হলো না কেন? ঠিক না? এটা তো মানে এটা তো কোনো ইললজিক্যাল কোয়েশ্চেন না। 15 বছর একটা সরকার থেকে এটা দিতে পারে নাই। আর আমরা ধরেন নির্বাচন কমিশন গঠিত হয়েছে হয়তো 15 সপ্তাহ হয়েছে, টাইম তো লাগবে। এটা তো সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ারাধীন বিষয়। ওনারা বিভিন্ন পদ্ধতি পরীক্ষা করে দেখছেন। ওনারা কিন্তু প্রেস রিলিজও করেছেন। আমার সাথে ওখানে সচিবের সাথে যে মিটিং হয়েছিল আমি শুনেছি কি কি পদ্ধতিতে দেওয়া যায়, পোস্টাল ব্যালটের মাধ্যমে দেওয়া যায় নাকি, তারপরে
আপনার ডিজিটাল মাধ্যমে দেওয়া যায় নাকি, প্রক্সি ভোট দেওয়া যায় নাকি, সবগুলা ওনার পরীক্ষা করে দিচ্ছেন। এবং আমার কাছে মনে হয়েছে উনারা ডিটারমাইন, এটা কিন্তু উনাদের কর্তৃত্বাধীন বিষয়। আমাদের সরকারের পক্ষ থেকে সবসময় বলা হয়েছে আমরা প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে অত্যন্ত রেসপেক্টফুল এবং আমরা চাই এটা হোক।